ফিজিক্সের তোমাদের তিনটা অংশ আমরা পড়াবো। একটা হলো নিউক্লিয়ার স্ট্রাকচার, পুরোটা পড়াবো না, এখানে শুধু বাইন্ডিং এনার্জি দেখাবো, নিউক্লিয়ার রিঅ্যাকশন কি এবং কত প্রকার এতটুকু দেখাই শেষ করে ফেলবো। আর হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে বোধহয় অলমোস্ট ফিজিক্সের যতগুলো ব্রাঞ্চ আছে সবচেয়ে ম্যাচিউর, কারণ পরমাণু বোমা এবং মহাকাশ বিজ্ঞান স্টাডি করতে গিয়ে নিউক্লিয়ার ফিজিক্সে কম্পিটিশন দিয়ে সারা বিশ্ব তোমার কি নিউক্লিয়ার ফিজিক্সকে কি স্টাডি করছে। যে কারণে নিউক্লিয়ার ফিজিক্স একটা বিশাল একটা সিলেবাস। তোমাদের যার মাইক্রোফোনটা রাস্তার পাশে বা নয়েজ হচ্ছে সে অফ করে দাও। রাকিব কি রাস্তায় থেকে ক্লাস করতেছে না? তো যেটা বলছিলাম, তোমরা খালি চোখে যদি আকাশের দিকে যদি তাকাও, প্রত্যেকটা বস্তু নিউক্লিয় বস্তু, এবং যে সূর্য আলো দিয়ে আমাদের জীবন চলতেছে, সে সূর্যতে ক্রমাগত কত তোমার ফিউশন রিঅ্যাকশন কত হচ্ছে। একইভাবে গ্রহ তারা যেগুলো আছে সবগুলো নিউক্লিয়ার ফিজিক্সের যে সূত্র যেগুলো আমরা করছি এইগুলো কত মেনে চলে। তো নিউক্লিয়ার ফিজিক্স আর অ্যাটমিক ফিজিক্স কিন্তু দুইটা পার্ট। তোমরা কেমিস্ট্রির যে রিঅ্যাকশন গুলো দেখো সেগুলো ইলেকট্রন অংশগ্রহণ করে। নিউক্লিয়ার ফিজিক্সে কিন্তু ইলেকট্রনের কোনো নামগন্ধ নেই। নিউক্লিয়ার ফিজিক্স কেবলমাত্র নিউক্লিয়াসের যে কম্পোজিশন, কনস্টিটিউয়েন্টস যেগুলো আছে, নিউট্রন এবং প্রোটন, এরা নিউক্লিয়ার বিক্রিয়ায় কত অংশগ্রহণ করে থাকে। এবং তোমরা দেখতেছো 1903 এবং 1908 পরপর দুইটা নোবেল পুরস্কার আসছে কত তোমার নিউক্লিয়ার ফিজিক্সের আবিষ্কারের ক্ষেত্রে। পরবর্তীতে আরো আছে, এবং রিসেন্টলি তোমার অপটোমেকানিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্সের যে তোমার প্রুফ, যেটা আইনস্টাইনের ভর শক্তির যে সমতুল্য, সেটা প্রমাণ করছে লিগু 2017 সালে কত নোবেল পুরস্কার পাইছে। তো তোমাদেরকে গত কয়েকদিন যাবৎ আমি এই 4 ধরনের যে বল, স্ট্রং ফোর্স, যেটা শুধু নিউক্লিয়াসের অভ্যন্তরে মাত্র ফেমটোমিটার রেঞ্জে কাজ করে, নিউট্রন এবং প্রোটনের মাঝখানে। আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা লং রেঞ্জ, এটা তোমার অনেক বেশি দূরত্বে কাজ করে, যেটার সাথে আমরা প্রতিনিয়ত কত পরিচিত। আরেকটা আছে উইক ফোর্স। উইক ফোর্সটা কি শুধুমাত্র নিউক্লিয়াসের অভ্যন্তরে যখন রেডিও যখন হয়, যখন তোমার একটা বিটা পার্টিকেল যখন নির্গত হয়, তখন নিউট্রন এবং নিউট্রিনো কত তৈরি হয়, ওই ক্ষেত্রে উইক ফোর্সটা দায়ী। আরেকটা হলো কত গ্রেভিটেশনাল ফোর্স। এই 4টা ফোর্স, দিজ আর নট, অথবা এই 4টা ফোর্সের যে প্রকৃতি, ধর্ম, এগুলো বিশাল, এগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তোমরা এটা কোনো একটা ফিজিক্সের বই আমি দেখছিলাম যে 4টা ফোর্সের বর্ণনা দেওয়া আছে। এই 4টা বলকে একত্রিত করে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি দিচ্ছিলেন প্রফেসর আব্দুল সালাম, যেটার জন্য উনি কত নোবেল পুরস্কার পান। এখন তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যখন পড়ো, তোমরা ম্যাথমেটিক্স এবং বেসিক যে সায়েন্সের যে সাবজেক্ট গুলো, এগুলোর এবিসি এগুলো শিখো। পরবর্তীতে এই বেসিক সায়েন্সের পার্টিকুলার অংশটা তোমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কত অ্যাপ্লাই করো। যেমন সেকশন এতে আমি এক্সাম্পল দিছিলাম, জার্মান একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ডাফিং। তোমার ব্রিজ বা ডাবল ক্ল্যাম্প বিম অথবা ক্যান্টিলিভারের জন্য ডাফিং অসিলেটর একটা থিওরি দিচ্ছেন, যেটা সিম্পল হারমোনিক মোশনের এক্সটেনশন। সেই এক্সটেনশনটা ব্যবহার করে আমরা কত ন্যানো মেকানিক্যাল সেন্সর আমরা যারা ব্যবহার করি, যেমন আমার পিএইচডি থিসিসে উনি থিওরিটা দিচ্ছেন 1911 সালে। অন্যেরা জানতো, কিন্তু 2018 সালে আইসা দেখো, 1911 প্রায় 100 বছর পরে আইসা ওনার থিওরি অ্যাপ্লাই করে আমি যে রেজাল্ট ইন্টারপ্রেট করছি, সেটা দিয়ে আমি সায়েন্সে একটা পাবলিকেশন পাইছি। একটা নতুন একটা জিনিস, নতুন একটা ফেনোমেনন আমি সৌভাগ্যক্রমে কত ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি। সেটা হচ্ছে কত 110 বছর আগের থিওরি দিয়ে। এই 10 বছর আগের যে ম্যাথমেটিক্সটা থিওরিটা ডেভেলপ করছে কে? জর্জ ডাফিং, একজন জার্মান বিজ্ঞানী। জর্জ না কি আমি জানি না, আমি আই এম কনফিউজড। ওনার নাম সম্ভবত ডাফিং আছে, ডাফিং এর আগে পরে কি আছে আমি ভুলে গেছি। ডাফিং।
তো এখন উইকিপিডিয়া দিলে তুমি ডাফিং অসিলেটরের থিওরিটা পাবা। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই নিউক্লিয়ার ফিজিক্স খুব কম অংশ তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সের সিভিল ইঞ্জিনিয়ারিং এ একটা অ্যাপ্লিকেশন আছে। তোমরা যখন বিল্ডিং ম্যাটেরিয়াল নিয়ে যখন কাজ করবা, এই বিল্ডিং ম্যাটেরিয়ালে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে কিনা তোমাদেরকে চেক করতে হইতে পারে, অথবা যারা একটু উচ্চমানের সিভিল ইঞ্জিনিয়ার হইবা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হইতে পারে, অথবা নতুন ম্যাটেরিয়াল ডেভেলপ করতে হইতে পারে, অথবা নতুন কোনো ডেভেলপড ম্যাটেরিয়াল যেটা ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাটেরিয়াল সায়েন্সের লোকজন তোমাকে প্রেসক্রাইব করছে সেটা ইউজ করতে হইতে পারে। এরপরে তোমাদের এই যে জিওটেকনিক তোমাদের বোধহয় একটা সাবজেক্ট আছে, বা জিও ফিজিক্সের যে এক্সটেনশন তোমাদের পৃথিবীর অভ্যন্তরে তোমাদের যেসব ঘটনা ঘটে, তো এরকম বিভিন্ন নানাবিধ বিষয়ে তোমরা এই প্রবলেম গুলো প্রফেশনাল লাইফে বাংলাদেশে না হোক বাংলাদেশেও হয়ে যাবে ভবিষ্যতে, তোমাদেরকে কত এটা ফেস করতে হইতে পারে। তোমরা যারা ম্যাথমেটিক্সে ভালো, সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়ার পাশাপাশি ডাফিং এর মতো যদি তোমরা যদি এরকম কোনো থিওরি ডেভেলপ করতে পারো, তাহলে তোমাদের নোবেল পুরস্কার পাওয়ার একটা চান্স আছে। তো তোমরা নোবেল পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা হচ্ছে তোমাদের দ্রষ্টব্য। তোমরা কি নোবেল পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, না কারো স্বপ্ন না, ইচ্ছা নাই? সেকশনে তো একজন বলছিল যে স্যার আমি ট্রাই করব। তোমাদের মধ্যে কি কেউ আছে এরকম স্বপ্ন দেখার? স্যার আমাদের বি সেকশনে সবগুলো লিজেন্ড স্যার, সবগুলো পাওয়ার যোগ্যতা রেখেছে। স্যার আমরা সবাই ট্রাই করব। তার মানে তোমরা বিশিষ্ট চাপাবাজ। একটা সবাই যখন ট্রাই করবা তার মানে কেউই ট্রাই করবে না, সবাই শুধু গল্প করবা। কনফিডেন্স লেভেল বাড়াও। ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। এই যে এলন মাস্কের উদাহরণ দিচ্ছি, এলন মাস্ক কিন্তু পিএইচডি ছেড়ে দিয়ে কিন্তু টেসলা শুরু করছে, গুগল, যেটা আমরা গুগল প্রতিনিয়ত ব্যবহার করতেছি, বিলিয়ন ডলারের ব্যবসা। তোমরা গুগলের দুইজনকে জানো, তারা ছাত্র জীবনে এই কাজ করছে। তোমরা কেন পারবে না? অবশ্যই পারবা। নোবেল প্রাইজেস তো নরমালি কিছু পিওর সাবজেক্ট বেসিসে দেয় না, আমাদেরটা তো ওরকম পিওর সাবজেক্ট না, আমরা আসলে বলে যে রিসার্চ মানে কন্টিনিউয়াসলি রিসার্চ করে যাব। গুড কোশ্চেন। আমাদের জন্য সবাই স্যার বিসিএস দেয়। গুড কোশ্চেন। মানে মানে একজন সায়েন্টিস্টের ব্যাপারটা আর একজন ইঞ্জিনিয়ারের ব্যাপারটা ফিল্ডটা খুবই ডিফারেন্ট। সায়েন্টিস্ট হচ্ছে নতুন নতুন জিনিস ডিসকভার করে, আর ইঞ্জিনিয়ার্স হচ্ছে কাইন্ড অফ এই যে এক্সিস্টিং যে জিনিসগুলো আছে এখানে যেসব প্রবলেমস গুলো আছে জাস্ট প্রবলেম সলভার হিসেবে কাজ করে। সো আমাদের থেকে ওরকম নতুন একটা জিনিস ইনোভেটিভ হওয়াটা একটু গুড কোশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার আমার যে বক্তব্যটা সেই বক্তব্যটা এখনই দিচ্ছি। আর বিসিএস এর যে কথাটা বলছো, বাংলাদেশে বিসিএস অবশ্যই নোবেল পুরস্কারের চাইতে অনেক বড়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমরা এটাকে ওই জায়গায় নিয়ে গেছি। এবার আসো জোহায়ের যে কোশ্চেনটা করছে, সেটার যে প্রশ্নটা উত্থাপন করছে সেটার উত্তরটা আমি একটু আগে দিচ্ছিলাম। ডাফিং অসিলেটর যে থিওরিটা ডেভেলপ করছেন উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তোমরা যে মেকানিক্স পড়ো, একটা ব্রিজ, একটা ক্যান্টিলিভার, সেটা কিভাবে ব্যবহার করবে, তার ডেভেলপ করা থিওরি দিয়ে আমার ফিল্ডে, আমার পিএইচডি তে 2018-তে আমি একটা সায়েন্স পাবলিকেশন, সায়েন্স বা নেচারে তুমি যখন পাবলিকেশন করবা তখন তোমাকে ধরে নিতে হবে তুমি মৌলিক কোনো একটা প্রবলেম সলভ করছো। যদিও সায়েন্স পেপারের জন্য আমি আমার বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আমি কোনো এক্সট্রা ক্রেডিট পাই না এবং পাবো না। যদি কানাডা যদি থাকতাম অথবা চীনে যদি থাকতাম, চীনে থাকতে হয়তো আমি একটা দুইটা ইনক্রিমেন্ট বেশি পাইতাম, সাউথ কোরিয়া থাকলে একটা বেশি টাকা পাইতাম, একটা ল্যাব পাইতাম, কিন্তু বাংলাদেশে আমি এই জিনিসগুলো পাই না এবং ভবিষ্যতে পাবো না। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন এই যে উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যে থিওরিটা দিচ্ছেন, এবং আমি তোমাদেরকে প্রথম ক্লাস থেকে একটা কথা বলে আসছি, তোমরা আন্ডার গ্রেড কোর্সটা যখন শেষ করবা, বিএসসি ইঞ্জিনিয়ারিং যখন শেষ করবা, তখন পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখা তোমার যদি পড়াশোনা করতে হয় অথবা কোনো যদি ইন্টারপ্রেট করতে হয়, তোমার ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং যে ডায়াগ্রাম, ট্রাইগোনোমেট্রি, এরপর ক্যালকুলাস, এই সমস্ত এ বি সি ক খ গ যা আছে এগুলো কিন্তু তোমাদের শেখা হয়ে গেছে। তোমরা
কোলোসাল ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল, এর আগেরটা হলো জায়ান্ট ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল। এই কাব্য মিউট কর। এর নাম কি? কাব্য? কাব্য শুনতে পাচ্ছ? কাব্য, হ্যাঁ, রোল নাম্বার 79 কাব্য। স্যার ও এতদিন ক্লাস করতে নাও, জয়েন করতে স্যার লাস্ট কয়েকদিন ধরে ক্লাস করতেছে। তাই না? আমি ওকে ডিরেক্ট মেসেজ করেছি মিউট করতে, কিছুক্ষণ আগে বলেছি, তারপরে মিউট করেন। স্যার আপনি স্যার স্যার আপনি মিউট করে দিতে পারেন স্যার, তাহলে স্যার জাহিদ এই মাঝে মধ্যে এরকম অকারেন্স গুলো স্যার ট্যাকল দিতে পারবে, মিউট করে দিতে পারবে। না, আমার তো মিউট করার দরকার নাই, কিন্তু সে করবে না কেন? আমি তাকে মিউট করে দিলাম। আচ্ছা, তো জি স্যার, আপনি জোয়ার continue করুন। সে উত্তরটা দেই। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমার ফিজিক্সে নোবেল পুরস্কার পাইছেন। সেটা হচ্ছে তোমার জায়ান্ট ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল আবিষ্কার করার জন্য, যেটা আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্ক, এটার ক্যাপাসিটিকে খুব বিশাল। উনি সম্ভবত 80-র দশকে, আমাকে উইকিপিডিয়া চেক করতে হবে, উনি পাইছেন নোবেল পুরস্কার। তো নোবেল না পাইলো, আমি যে কথাটা বলছিলাম, এই যে 4টা বল, প্রফেসর আব্দুল সালাম এই 4টা বলকে একত্রিত করার যে থিওরি দিচ্ছেন, সেই থিওরি দিয়ে উনি অলরেডি নোবেল পুরস্কার পাইছেন। এরপর থেকে বিজ্ঞানীরা এই যে চেষ্টা করতেছে, এটার ফার্দার ডেভেলপমেন্ট এবং এটার অ্যাপ্লিকেশন, এটা এখনো তোমার স্ট্রিক্টলি কি করতে পারতেছে না। সো দেয়ার ইজ এ স্কোপ। তো তোমাদের মধ্যে যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকো, যার ভালো ম্যাথ আছে, সে শখের বসে যদি কাজ করো, ফিজিক্সের এই ফিল্ড বা কেমিস্ট্রির কোনো একটা ফিল্ড, তোমাদের এরকম কোনো কন্ট্রিবিউশন করা সম্ভব। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ নোবেল পুরস্কার নাই, দিস ইজ ট্রু। এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ড যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন। এবং এই অ্যাপ্লিকেশন করতে তুমি যে কথাটা বলছো, তুমি ধীরে ধীরে তুমি যখন নাকি 4th ইয়ার শেষে, যখন তোমরা যখন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন লেখবা, তখন দেখবা তোমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যারা আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিদের মাঝে অন্তত 60% ফ্যাকাল্টি কেউ কোনো একজন ম্যাথমেটিশিয়ানের চেয়ে ভালো ম্যাথমেটিশিয়ান, কেউ একজন ফিজিসিস্টের চেয়ে ভালো ফিজিসিস্ট। কারণ এই অ্যাপ্লিকেশন গুলো ফিল্ডে আনার জন্য তোমাকে অবশ্যই কোর সাবজেক্ট গুলোকে ভালো পড়াশোনা করতে হয় এবং নলেজটা কত ডিপ থাকতে হয়। তোমরা এই যে বর্তমানে আমাদের বাংলাদেশের একটা ছেলে ইউএফএ তে আমাদের নেনোফ্যাব ল্যাবে, তোমাদেরকে আগে একদিন মনে বলছিলাম, আমরা জানি ডাইমেনশন হচ্ছে 4টা। তোমার আমরা টেলিভিশন গুলো আমরা দেখি দ্বিমাত্রিক, 3 ডাইমেনশনাল মুভি আমরা এখন দেখি। এখন টাইমের সাপেক্ষে 4 ডাইমেনশনাল তোমার টেলিভিশন প্রোগ্রামিং অথবা ইমেজ প্রসেসিং সম্ভব কিনা, এটা নিয়ে আমেরিকার একটা কোম্পানি কাজ করতেছে। এবং সেই কোম্পানি কাজটা ভাগ করে দিচ্ছে তোমার আমেরিকা, কানাডা এবং ইউরোপের এবং 8-10টা ল্যাবের মধ্যে। এখন কোন ল্যাব জানে না যে আরেকটা গ্রুপ কোন অংশটুকু নিয়ে কাজ করতেছে। প্রত্যেকটা গ্রুপকে একটা অ্যাসাইন দিচ্ছে। কারণ আজ থেকে 20-30 বছর পরে এই সবগুলো সাম আপ করে যিনি প্রজেক্টটা ডিজাইন করছেন, উনি হয়তো একটা রেজাল্ট, ওনার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? অথবা 10 বছরে, অথবা কোনো কারণে যদি ব্রেক থ্রু আসে আরো আগে, ওনার একটা সাম আপ করবে। এরকম ধারাবাহিক একটা চর্চার বিষয়। ডাফিং এর উদাহরণটা এই কারণে দিচ্ছিলাম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান বি এ ফিজিসিস্ট, ইউ ক্যান বি এ ম্যাথমেটিশিয়ান, ইউ ক্যান বি এ কেমিস্ট। সো নোবেল পুরস্কার তোমরা পাবা না এমন কোনো কথা নাই। কারণ তোমাদের ফিল্ডে কোনো কাজ করতে গিয়ে তুমি যদি ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স এর কোনো একটা বিরল জায়গা যদি টাচ করতে পারো, যেটা শুধু তোমার ইঞ্জিনিয়ারিং ফিল্ড না, ফিজিক্সেরও প্রবলেম সলভ করবে, ম্যাথেরও প্রবলেম সলভ করবে, কেমিস্ট্রিরও প্রবলেম সলভ করবে, ইউ ক্যান গেট ইট। অথবা তোমার মধ্যে যদি এই ইন্টেনশনটা থাকে, তুমি অবশ্যই আর 10 জনের চাইতে কত ডিফারেন্ট হয়ে যাবে। সো স্বপ্ন এবং নিজের উপরে কনফিডেন্স, এটা কখনো লুজ করতে নাই। এবার আসো আমরা সিলেবাসের অংশে চলে যাই। এই সিলেবাসের নিউক্লিয়ার টার্মিনোলজি, আজকে তোমাদের সিলেবাসের যে অংশটুকু পড়াবো, আসলে এটা নিউক্লিয়ার ফিজিক্স সাবজেক্টটা এত বেশি ভাস্ট হয়ে গেছে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বলো আর যাই বলো, সেটা তোমার এখন আমরা সিলেবাসের যে অংশটুকু, এটা আসলে টার্মিনোলজির অংশ বাইন্ডিং এনার্জি আমরা যেটা পড়াবো, ঠিক আছে? এটা এবিসি অলরেডি তোমরা জানো। হ্যাঁ বলো। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে স্যার বুঝালেন স্যার জিনিসটা, মানে শুনে খুব ভালো লাগছে। তুমি যদি বুঝো তাইলে আমার এটা সফলতা। কারণ আমি তো বললাম যে আমারও কয়েকটা লিমিটেশন। নতুন নতুন এক্সপেক্ট শুনলাম তো স্যার, মানে এগুলো আগে আমি জানতাম না।
ওটার জন্য আর কি। হ্যাঁ, তো একজন টিচারের কাজ শুধুমাত্র আমি যদি তোমাদেরকে যদি সিলেবাস যদি পড়াই, এটা শুধু টিচারের কাজ না, এটার পাশাপাশি আমি যদি তোমাদেরকে যদি উদ্বুদ্ধ করতাম পারি, তখন গিয়ে মনে করো যে টিচার হিসাবে আমি সফল। আমি তোমাদেরকে যদি খুব ভালোভাবে সুন্দরভাবে আমি পড়াই গেলাম, সিলেবাস পড়াই গেলাম, তোমার মাঝে কোনো ইন্টেনশন গ্রো করলো না, তোমার মাঝে কোনো উৎসাহ গ্রো করলো না, তাহলে আমি মনে করি যে আমার শিক্ষকতা ব্যর্থ। আর তোমাকে যদি আমি যদি তৈরি করতে পারি হাউ টু রিড, হাউ টু অ্যানালাইজ এন্ড হাউ টু অ্যাপ্লাই, তোমার মধ্যে যদি ওই জিনিসটা যদি গ্রো করতে পারি, দেন ইউ উইল বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট পারসন। ওইখানে আমি যদি আমার শিক্ষকতার জায়গায় যদি আমার যদি একটু কম এফোর্টও যদি থাকে, আমি মনে করি শিক্ষক হিসেবে সফল। কারণ তোমাদেরকে বোধহয় ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে বলছি যে তোমাদের ব্রেনের অ্যাক্টিভিটিস এবং ক্যাপাসিটি আমার ব্রেনের তুলনায় অনেক বেশি। তোমাদের ব্রেনটা অনেক বেশি তরুণ, তোমরা অনেক দিকে ডাইভার্সিফাইড চিন্তা ভাবনা করতে পারো, সেটা সময়, পরিবেশ, তারপরে তোমার হচ্ছে প্রতিযোগিতা, সব মিলে তুমি যখন মিডল এজে যখন চলে যাবা তখন তোমার এই ডাইভার্সিফিকেশনটা থাকবে না। এখন তোমার কাছে যেটা আছে, এখন আমরা করি কি, সবাই শুধু কোর্স সিলেবাসের অংশটুকু আমরা পড়াশোনা করি কি পরীক্ষায় ভালো করার জন্য, কিন্তু পরীক্ষায় ভালো করার পাশাপাশি একটা যে তোমার এই ক্রিয়েটিভ একটা যে মানুষ তৈরি করতে হবে, এই সিস্টেম বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আমরা তৈরি করি নাই। যেমন আবার তোমরা হয়তো, আমি বারবার আমি কানাডার উদাহরণ দেওয়ার কারণে তোমরা হয়তো আড়ালে আমাকে সমালোচনা করো যে স্যার নিজের আত্মপ্রচার করে। কানাডার না উদাহরণ না দিতে স্যার, আমি নিজের ব্যাপারে এই বিষয়টা স্যার আপনি এটা তো স্যার আমার ইয়ে স্যার এক্স্যাক্টলি। আমি কানাডা পিএইচডি স্টুডেন্ট, আমরা যে ল্যাবে ছিলাম ওই ল্যাবে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত মেয়েদের জন্য কানাডিয়ান গভর্নমেন্ট, ওরা তো উন্নত রাষ্ট্র, 9 থেকে 12 বলছি, কিন্তু 9 থেকে 12 মেয়েদের জন্য একটা প্রোগ্রাম আছে। এই বাচ্চা মেয়েগুলো ওরা তো মনে করো 8 মাসে পড়াশোনা শুরু করে, স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত 8 মাস, আর 4 মাস হয়েছে সামার। সামারে কোনো স্কুলিং নাই, সামারে স্কুলিং এর পরিবর্তে কি করে, ওরা বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম সরকার দিয়ে রাখে, সরকারের টাকা দিয়া ওই বাচ্চা মেয়েগুলো ভালো একটা অ্যামাউন্টও পায়, অ্যাপ্লাই করে বিভিন্ন ল্যাবে। তো প্রফেসর সিলেক্ট করে কি আমরা যারা পিএইচডি স্টুডেন্ট আছি, এই পিএইচডি স্টুডেন্টের সাথে বসাই দেওয়া, মনে করো আমি একটা গ্রাফ করতেছি, অথবা আমি একটা প্রোগ্রামিং করতেছি, অথবা আমি একটা যন্ত্র ইউজ করতেছি যে যন্ত্রের জন্য একটা প্রোগ্রামিং বানাইতে হবে, অথবা আমি একটা স্যাম্পল প্রিপারেশন করতেছি যে স্যাম্পলটাকে আমার মেজারমেন্ট করতে হবে। তো ওই মেয়েকে দিয়ে আমি যে স্যাম্পলটা কাজ করি তাকে দিয়ে এরকম ছোট্ট একটা কাজ করাই, ছোট্ট একটা কাজ, তার কোনো ফিজিক্স জানতে হয় না, কিচ্ছু জানতে হয় না, সে শুধু আমাকে নকল করবে। এরকম ইঞ্জিনিয়ারিং ল্যাবগুলোতে একই কাজ করে। মনে করো তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কেউ কোনো একটা কংক্রিটের যে স্ট্রেংথ মাপতেছে তার রিসার্চের কাজে, তোমাদের এখানকার উদাহরণ দিলাম যেটা তোমাদের সিভিল ডিপার্টমেন্টে চলে বিআরটিসি টেস্টিং এর ক্ষেত্রে, ওই মেয়েটারে দিয়ে ওই একটা কাজ মনে করো 4 মাস করায় মনে করো একটা রিপোর্ট লিখতে শেখায়, একটা ডাটা লিখতে শেখায়, এবং সে এই বয়সী মনে করো সায়েন্টিস্টদের সাথে সে মুভ করার একটা সুযোগ পায়। এবং এটার এফেক্টটা কি, এইভাবে করে মনে করো সারা কানাডায় মিলে মনে করো এই বাচ্চা মেয়েগুলো মনে করো তোমার, ওদের তো লোক সংখ্যা কম, বাংলাদেশের মতো তো এরকম গন্ডায় গন্ডায় মানুষ পাওয়া যায় না। সারা বছরে মনে করো এরকম 300 মেয়ে মনে করো পড়লো, 300 মেয়ের কাছে তোমার 5 বা 10টা মেয়ে মনে করো এরকম কোর একটা কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট গ্রো করে। তো ইন্টারেস্ট গ্রো করানোর যে বিষয়গুলো আমাদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় আমাদের এখানে অনুপস্থিত। এটা গেল একদম 9-10 এর ছেলে মেয়েদেরকে নিয়ে। এরপরে আরেকটা প্রোগ্রাম হইলো তোমাদের প্রোগ্রাম আছে, তোমরা যারা ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়তো কেউ হয়তো আন্ডারগ্রেডে তোমরা ট্রাই করছো, তোমরা সিলেবাসে দেখবে প্রোগ্রামটা কি। প্রোগ্রাম হচ্ছে তুমি মনে করো সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমার ক্রেডিট লাগে মনে করো, আমি বললাম 10 ক্রেডিট, প্রত্যেকটা 1 ক্রেডিট বলি, একটা ক্রেডিট তোমার সেকেন্ড ইয়ার পার হওয়ার পরে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার বা স্টুডেন্টদের জন্য উন্মুক্ত রাখা হয়, যে কোনো একটা সময় যে সামার এসে কোনো একটা কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার ছেলেরা মনে করো প্রাইভেট কোম্পানিতে চলে যায়, যারা বিল্ডিং কনস্ট্রাকশন করে অথবা এয়ারপোর্টে রাস্তা বানায়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেলেরা, যেমন আমার সাথে একটা ছেলে কাজ করতো, সে আমার ল্যাব থেকে সে কাজ করতো কি, আমি যে কাজ করতাম ওই কাজের একটা অংশ ছিল তোমার হচ্ছে কিনা নোকিয়া এই মেমস ডিভাইস নিয়ে কাজ করতো। সে আমার সাথে কাজ করে এই অভিজ্ঞতা দিয়ে নোকিয়াতে অ্যাপ্লাই করছে। নোকিয়াতে মনে করো সে 2 টার্মের জন্য সে কোর্স পাইছে। ওই কোর্সে ওইখানকার যারা রিসার্চ ডেভেলপমেন্টের সায়েন্টিস্ট আছে ওইখানে তারা কাজ করাবে, ওইখানে সে রিপোর্ট লিখবে,
ওইটা কিন্তু তার কোর্স ক্রেডিট হিসেবে আসতেছে, প্লাস এক্সপিরিয়েন্স হইতেছে, প্লাস কত টাকা উপার্জন করতেছে। এখন এই যে প্রাইভেট পার্টনার রিলেশনশিপ এবং কোম্পানিগুলো, আমরা কি এরকম কি তৈরি করছি? তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর মানুষগুলো, তোমরা যদি তোমাদেরকে যদি কোন কোপে যদি পাঠায়, কোপ প্রোগ্রামে যদি পাঠায়, তোমরা শিখাইবা যে সিমেন্ট কিভাবে কম দিয়ে বিল্ডিং বানাইতে হবে, যেটা 50 বছরের মধ্যে 30 বছর ধ্বংস হয়ে যাবে। বাস্তবতা এটা। তো এই যে তোমাদের যে কথাটা নিয়ে শুরু করছিলাম, এই পাঠ্যক্রম পড়ার পাশাপাশি এই জিনিসগুলো করতে হবে। যেমন তোমার যে আমাদের যেরকম পিডিবি আছে, আরইবি আছে, আমি একটা ছেলেকে দেখছি তার ইন্টার্নশিপ প্রোগ্রাম হয়েছে তোমার হচ্ছে এই যে এডমন্টন সিটি সার্ভিসের তোমার হচ্ছে ইলেকট্রিসিটি যারা ডিস্ট্রিবিউট করে ওই কোম্পানিতে, ঠিক আছে? তার কাজ কি? তার কাজ হচ্ছে যে ওই কোম্পানি যে বিলটা তৈরি করে, ওই বিলটা কিভাবে তৈরি করে, ওদের একটা সফটওয়্যার আছে এবং সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং আছে, যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং আছে। ওইটা যদি না থাকে সরকার তাদেরকে অনুমোদন দেয় না। সরকার তো এই সরকারি প্রতিষ্ঠান তো বটেই, বেসরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শাখায় একটা গবেষণা একটা শাখা আছে। ওই ছেলেটা ওইখানে গিয়ে তার মানে ওই সফটওয়্যারটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে ওইখানকার যে চিফ, ওই চিফের সাথে কাজ করে সে একটা পাইছে, সে টাকাও পাইলো, এক্সপিরিয়েন্স পাইলো, ভবিষ্যতে তার জব মার্কেটে ঢুকতেও সুবিধা হইলো। এই সুবিধাগুলো কিন্তু আমরা তৈরি করি না, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত। এখন আমার কথায় তোমরা বিরক্ত হওয়ার যাই হোক, আমরা যদি এইভাবে যদি না আসতাম পারি, আমাদের বিপুল যে মানব সম্পদ আছে সেই মানব সম্পদকে আমরা কাজে লাগাইতে পারবো না। এবং এটার এক্সাম্পল হলো যে একটু আগে এলন মাস্কের যে উদাহরণ দিলাম, এই যে সো-কল্ড এখন একটু রাজনীতির গন্ধ খুঁজো না, জয় মনে করো শেখ হাসিনার যে ছেলে, উনি মনে করো আমেরিকায় বড় হওয়া এবং আমেরিকা থাকার কারণে বাংলাদেশের মধ্যে একটা বিশাল উপকার হয়ে গেছে। ডিউ টু দিস গাই বাংলাদেশে মনে করো যে আমাদের যে ইন্টারনেট কানেকশন, তার পার্সোনাল ইন্টারেস্টে, আর যে তোমার স্টার্ট আপ কোম্পানি, তোমরা শব্দটার সাথে কিন্তু এখন পরিচিত, এবং তোমাদের চুয়েটে যে ইনকিউবেটর একটা খোলা হচ্ছে, ইনকিউবেটর যেটা আছে এটা যদি সফল যদি না হয় সেটা হলো আমাদের ব্যর্থতা, কিন্তু কনসেপ্টটা কিন্তু ফাইন। এখানে একটা তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তুমি একজন স্টুডেন্ট, তুমি একটা কোম্পানি খুলবা। সেই স্টার্ট আপ কোম্পানি কাকে বলে? স্টার্ট আপ কোম্পানি হলো তোমার একটা আইডিয়া আছে, ওই আইডিয়া করে তুমি একটা কোম্পানি খুলবা, তোমার হাতে টাকা নাই, তুমি যাবে ইনকিউবেটরে, সরকার তোমাকে ওইখানে যে টাকা দিবে সেই কোম্পানির কনসেপ্ট ডেভেলপ করবা, কোম্পানির কাজ শেষ করবা। তোমার কোম্পানিটার যদি প্রসপেক্ট থাকে, তখন মনে করো বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এসালম, যার ভাই মারা গেছে তোমার অক্সিজেন না পাওয়ার কারণে, নিজের অক্সিজেন শেয়ার করছে, এরা যদি চাইতো মনে করো চিটাগাঙে মনে করো 3-4টা মনে করো বিশেষায়িত হাসপাতাল তৈরি করে ফেলতে পারতো, এত টাকা আছে। তো তখন ওনাদের টাকা বানানোর শখ হলো, ওনারা এসে বলবো যে মিস্টার জুহায়ের, তোমার যে কোম্পানিটা, তোমার তো খরচ হয়েছে 30 টাকা, আমি এটা 300 টাকা অথবা 3000 টাকা, মানে এটা হচ্ছে বার্গেনিং, কিনে নিব। কারণ তুমি যে আইডিয়াটা জেনারেট করলা, এটা এট দ্য এন্ড অফ দ্য ডে এটা বিজনেসে রূপান্তরিত হলো। আর কোনো কিছু বিজনেসে যখন রূপান্তরিত হয়, ওইখানে কর্মসংস্থান ব্যবস্থা হয়, এবং ওইখানে আরো ক্রিয়েটিভ মাইন্ড এবং শ্রমিক সব ধরনের লোক কত এনগেজড হয়। এইভাবে একটা রাষ্ট্রের অর্থনীতি এবং নলেজ বেসড সোসাইটিটা কত ডেভেলপ করে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। আমাদের যে শেখ কামাল যে আমরা ইনকিউবেটর যেটা করছি, আইটি যেটা করছি, সেটার কনসেপ্টটা হলো এটা। এবার বলো যে বাস্তবে কি তোমরা বা আমরা এই কনসেপ্ট অনুসারে কি কাজ করার জন্য কি আসলেই প্রস্তুত? তোমাদের কি মনে হয় বলো তো, ফ্র্যাঙ্কলি বলো, এটা অফ দ্য রেকর্ড। আমরা কি প্রস্তুত? যদি প্রস্তুত হই, আমাকে দিয়ে কিন্তু হবে না, এই আইডিয়া গুলি কিন্তু আসতে হবে তোমাদের কাছ থেকে। তোমরা যে স্মার্ট সিটি নিয়ে আলোচনা করতেছ, স্মার্ট সিটি বলতে আমরা হঠাৎ করে আমরা করি কি প্রত্যেকটা জিনিসকে আমরা লোকালাইজড করে ফেলি। ইজ ইট অনলি তোমার এমন একটা কনসেপ্ট যেটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের লোকজনের এটার সেমিনারে অংশগ্রহণ করবে? তোমরা কোথায়? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায়? আমরা সায়েন্সের লোকজন কোথায়? এটা হচ্ছে একটা স্মার্ট সিটি যদি ডেভেলপ করতে হয়, বিল্ডিং এর একটা স্ট্রাকচার লাগবে। তোমার স্ট্রাকচারের ভিতরে আমাকে ওয়্যারলেস কানেকশন দিব না ওয়্যার কানেকশন দিব, একটা দরজা যেটা আমি সেন্সরটা আমি ব্যবহার করব, সেই দরজা আমি সেন্সরটা কোন ভাবে, দরজাটা কোন ভাবে, এই যে আমরা প্রত্যেকটা শপিং সেন্টারে ঢুকছি, দরজার সামনে দাঁড়াইবার পরে সেটাকে আমার ভাইব্রেশনের কারণে দরজাটা খুলতেছে,
আমার প্রেসারের কারণে দরজাটা খুলতেছে না টেম্পারেচার সেন্সর, কোন সেন্সরটা মোস্ট এফেক্টিভ, এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস গবেষণা করতে হবে। যেই কারণে এই বাংলাদেশে তোমরা যারা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে নিয়ে গর্ব করতেছো এবং স্পেশালিস্ট হাসপাতাল করতেছো, সারা বিশ্ব থেকে সোকল জিনিসটা এখন কনসেপ্টটা উল্টো হয়ে কিন্তু তোমার হচ্ছে কত এসটিএম এ চলে আসতেছে, ঠিক আছে? তোমার সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স এইভাবে কিন্তু চলে আসতেছে। দিস ইজ দ্য রিজন, কারণ একজনের পক্ষে কোনো একটা কোর্স সাবজেক্টের পক্ষে বর্তমানে আমরা যে ইন্টারডিসিপ্লিনারি সমস্যা ফেস করতেছি এবং ইউজ করতেছি সেটা সলভ করা সম্ভব না। তোমার হাতের যে মোবাইলটা আছে, এই মোবাইলটার যে এলইডি ডিসপ্লে, এটা আবিষ্কার করছে একজন। এখানে একটা মেমস তোমার হচ্ছে জিপিএস পজিশনিং আছে, সেটা আবিষ্কার করছে আরেকজন, এবং সেটার থিওরি দিচ্ছে আরেকজন, সেটার অ্যাপ্লিকেশন দিচ্ছে আরেকজন। এখানে যে আইসি সার্কিট গুলো দিচ্ছ, এটা দিচ্ছে কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্স এর লোকজন। এরকম প্রত্যেকটা স্টেপে আমাদের বিভিন্ন মানুষের সহায়তা লাগে। সবগুলো জ্ঞানকে যখন আমরা কম্বাইন করতে পারবো তখন গিয়ে কাজে লাগবে। এখন তুমি এজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমরা যখন পড়াশোনা করতেছো, তুমি নিউক্লিয়ার ফিজিক্সই বলো, এবার তুমি তোমার যে ভৌত ফিজিক্স, যেটা ইলাস্টিসিটি, সারফেস টেনশন, যেটা তোমাদেরকে আরো বেশি কাজ করতে হয়, অথবা হিট নিয়ে তোমরা পড়াশোনা করতেছো, অথবা সাউন্ড আর্কিটেকচারের লোকজন আমরা পড়াই, তোমাদের সিভিলে এখন পড়াই না। একটা বিল্ডিং এর সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য বিল্ডিং এর স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, এখানে যদি ইনোভেশন যদি you may discover some basic things which is which will be influential for the future time, so you can get the Nobel Prize in physics or mathematics or blah 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 these things. আসল কথা হলো আমাদের বিশ্বাসটা থাকতে হবে প্রথমে যে আই ক্যান, এরপরে থাকতে হবে আমার চেষ্টাটা, লেট মি ট্রাই। চেষ্টা করলে যে তো স্যার সাপোজ কেউ যদি কোনো একটা স্টার্টআপ শুরু করে, সাপোজ আমি যদি প্রফেসর ডক্টর ইউনুস স্যারের কথা বলি, সাপোজ উনি, আমি পার্সোনালি অনেক অনেক ফলো করি, তো ইউনুস স্যার কিন্তু যখন উনি ইউনিভার্সিটি লেভেলে ছিলেন তখনই উনি মানে গ্রামীণ ব্যাংকের কনসেপ্টটা স্টার্ট করেন। হ্যাঁ, ওই যে মুড়ি বিক্রেতারা নিয়ে কনসেপ্ট স্টার্ট করে তার বানানো ঝালমুড়ি আমিও খাইছি। আচ্ছা, তো ইনিশিয়ালি স্যারের কিন্তু তখন ওনাদেরকে কোনো ফান্ডিং এর ব্যবস্থা ছিল না, ওনারা নিজেরাই মানে মানে উনি ওনার ফ্রেন্ডরা মিলে তখনই ফান্ডিংটা কি ইয়ে করে। এন্ড রাইট নাও তো স্যার তো মানে এটা প্রচুর উনি আর কি ইনফ্লুয়েন্স করে মানে স্টুডেন্টদেরকে, নট অনলি বাংলাদেশে, গ্লোবালি, যে যেন সবাই যেন এন্টারপ্রেনারশিপের দিকে যায়। বিকজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ফার মানে যতটা তাড়াতাড়ি মানুষ হচ্ছে প্রাইভেটাইজেশনের দিকে যাবে, ততই কিন্তু আসলে ডেভেলপমেন্টের সেক্টরস গুলো আর কি ডে বাই ডে ইমপ্রুভ হবে। মানে গভর্নমেন্টের উপর থেকে যত ডিপেন্ডেন্সি কমানো যাবে ততই কিন্তু আলটিমেটলি প্রোগ্রেসটা বাড়বে। যে জিনিসটা হচ্ছে রাইট নাও ডোমিনেটরস যারা আছে ওয়ার্ল্ড ওয়াইড যেসব কান্ট্রিজ গুলো, ওরা এই জিনিসটা ফলো করতেছে আর কি। সো মানে আইটি ইনকিউবেটরের ফ্যাসিলিটিস গুলো যদি আমরা ভাবে পাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য এন্টারপ্রেনারশিপের দিকে আসলে আর কি মানে স্টুডেন্টরা অ্যাটলিস্ট বুঝুক যে আসলে এন্টারপ্রেনারশিপটা আসলে যে কতটা ইম্পর্টেন্ট রাইট নাও। কারণ বাইরের দেশগুলোতে দেখা যায় যে তার আসলে জীবনে কিছু করার নাই, ও হচ্ছে ঠেকায় পেরা গভর্নমেন্ট জব করে। আমাদের দেশে হচ্ছে একদম প্রথম সারির সবার হচ্ছে ড্রিমই থাকে লাইক আমি হচ্ছে গভর্নমেন্ট জব করব। তোমার যে প্রথম যে অংশটা, গভর্নমেন্ট জবে পৃথিবীর সব জায়গায় হচ্ছে স্যালারি হচ্ছে সীমিত, আর প্রাইভেট জবে যেহেতু ইউ আর ডুইং সাম বিজনেস, ঠিক আছে, তুমি তোমার যে কনসেপ্ট, যেমন এলন মাস্ক যদি গভর্নমেন্ট জব করতো সারা জীবনে সে বিলিয়নার হইতে পারতো। বিল গেটস সে যদি গভর্নমেন্ট জব করতো সে সারা জীবনে বিলিয়নার হইতে পারতো এবং বিলিয়ন মানুষকে সে চাকরি দিতে পারতো, বিলিয়ন মানুষের সেবা করতে পারতো না, ঠিক আছে? এরকম বাংলাদেশ সহ আমাদের উদাহরণ আছে। তুমি যেমন কিছুদিন আগে জেডেশ শিকদার মারা গেছে, তারা প্রথম জীবনে চাকরি শুরু করছে, পরে কিন্তু এরা বিজনেস আসছে। তো যারা বিজনেসে আসেন বা যারা কোনো একটা কনসেপ্ট ডেভেলপ করতে চান, যারা এন্টারপ্রেনার হন, যারা উদ্যোক্তা হন, তাদের সেই ঝুঁকি নেওয়ার ক্যাপাসিটি, দূরদৃষ্টি এবং সেই মেধাটা থাকতে হয়। এলন মাস্ক সে পড়াশোনা শেষ করে নাই, স্টিভ জবস সেও পড়াশোনা শেষ করে নাই, কিন্তু স্টিভ জবস এর যে নলেজ এবং যে কনসেপ্ট নিয়ে করছে, পৃথিবীর বহু বড় বড় বাঘা প্রফেসর বা নোবেল লরিয়েটও কিন্তু স্টিভ জবস এর ওয়ার্ল্ড ইকোনমিতে স্টিভ জবস বা বিল গেটস এর যে অবদান, ঠিক আছে, অনেক আমাদের বড় বড় বাঘা প্রফেসর বা বড় বড় প্রধানমন্ত্রী বলো, প্রেসিডেন্ট বলো, তাদের কিন্তু এই অবদানটা কিন্তু নাই। এটা হচ্ছে বাস্তবতা। ভারতের অর্থনীতিতে টাটা যে অবদান, টাটা কোম্পানি সম্পর্কে জানো তো?
জি স্যার জানি জি স্যার। স্যার জানি। টাটা কোম্পানির মালিকরা কিন্তু এরা কিন্তু একটা বেতন নেই, এরা কিন্তু ভোগ বিলাস করে না। একটা বিশাল একটা অংশ গবেষণা, হাসপাতালে গবেষণা, নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা, এগুলোতে কিন্তু ব্যবহার করে। ওরা বেতন নেই, ওরা একটা বিলাসী জীবনযাপন করেন, কিন্তু ওরা পার্সোনাল যে টাকা পয়সা ওইটা কিন্তু ওনারা কিন্তু মানে ইউজ করেন না, ওইটা পুরোটাই কিন্তু ওনারা দান করে দেন। সো দিস ইজ দ্য কনসেপ্ট টু মেক এ ওয়েলফেয়ার কান্ট্রি। আর গভর্নমেন্টের কথা যে বলছো তোমরা, গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট হইলো একটা কাঠামো, কতগুলো পদ, যে পদে লোকজন তোমার আমার সহ সমস্ত জনগণের ট্যাক্সের টাকা দিয়া রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা মেশিনারিজ। তো গভর্নমেন্টের পক্ষে মনে করো প্রচলিত পন্থার বিপক্ষে গিয়া বা হঠাৎ করে কোনো একটা কাজ করা গভর্নমেন্টের জন্য ঝুঁকিপূর্ণ। গভর্নমেন্ট করে কি, মানুষ তার জনগণ যাতে এই কাজগুলো যাতে করতে পারে সেই পরিবেশটা তৈরি করে দেয়। তো সেই পরিবেশটার কিছু কিছু জায়গায় যতই সমালোচনা করি না কেন, তোমাদের এই শেখ হাসিনা সরকার কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বাংলাদেশকে এমন একটা জায়গায় যদি নিয়ে আসছে, সেই জায়গাগুলো যদি আমরা যদি ইউজ যদি না করি, যেমন এই লকডাউন কিন্তু আমাদেরকে কিন্তু এই যে অনলাইনে কিন্তু ক্লাস নিচ্ছে, ঠিক আছে? অনলাইন ক্লাসে কিছু মেরিটস আছে, ডিমেরিটস আছে। তো এই এরপরও তো আমরা তার মানে আমরা থেমে নাই, আমরা কাজ করতেছি। অনলাইন ব্যাংকিং শুরু হয়ে গেছে। এই যে গত কিছুদিন আগে সোনালী ব্যাংক আমাদেরকে অ্যাপ দিল। তো এই যে আমি জি স্যার জি। সময় বাঁচায় যে আমি কাজগুলো যে করতেছি, এবং তোমরা অ্যাপের যে উদাহরণটা, অ্যাপ শব্দটা থেকে আমার মাথায় যে উদাহরণটা আসছে, তোমরা এই যে পাঠাওয়ের যে ছেলেটা নিউ ইয়র্কে মারা গেল, সে তো তোমাদেরই বয়সী, তোমাদের চেয়ে 1-2 বছরের বড়, ঠিক না? জি স্যার 20 বছর ছিল। এবার তার কি ছিল, সে শুধু একটা কনসেপ্ট, সে প্রোগ্রামিং জানতো, সে একটা অ্যাপ ডেভেলপ করছে, কনসেপ্টটা সেল করছে, ক্লিক করছে। তো এরকম বিলিয়ন কনসেপ্ট পৃথিবীতে প্রতি সেকেন্ডে। আমি তোমার হচ্ছে 2015-তে সিলিকন ভ্যালি, ঠিক আছে, সিলিকন ভ্যালি তোমার এই যে ওইখানে আমি একটা কনফারেন্সে গেছিলাম। কনফারেন্সে যাওয়ার পরে এক ভদ্রলোক, উনি ফিজিক্সে পিএইচডি, উনি ফ্যাকাল্টি না, উনি হচ্ছে সিম্পলি ভাষায় উনি বলে যে আমি হলাম দালাল। কিসের দালাল? দালাল হলো যে উনি এই স্টার্টআপ কোম্পানিগুলো, আপনারা, আমরা তো রিসার্চার, আমাদের উদ্দেশ্য ওনার বক্তৃতাটা যে আপনারা আসবেন আমাকে কনসেপ্টটা নেওয়ার পরে গভর্নমেন্টের নিয়ম অনুসারে কিভাবে প্রোফাইলটা ডিজাইন করে একটা কোম্পানি শুরু করতে হবে সেই কাজটুকুতে আপনারা হেল্প করব, এবং ওই হেল্পে গভর্নমেন্টের টাকা থেকে যে টাকা আপনি পাবেন ওইখান থেকে আপনি আমাকে একটা পর্শন দিবেন। এটাই ওনার কাজ, যে আমি এই কাজটা আমি এক্সপার্টাইজ আছে আমার এই জায়গায়। এবং উনি তখন একটা কথা বলছিলেন, এই যে সিলিকন ভ্যালিতে আপনারা যে বসে আছেন, এখানে এই প্রত্যেকটা কফি শপে সন্ধ্যায় প্রতিদিন প্রতি মিনিটে কয়টা করে স্টার্টআপ কোম্পানির জন্ম হয়। উনি ডাটা শো করলো যে প্রতিদিন 200 থেকে 300 স্টার্টআপ কোম্পানি প্রতি মিনিটে জন্ম নিচ্ছে, এবং এখান থেকে একটা বা দুইটা তোমার আগাইতেছে, আর বাকিগুলো কত তাদের কনসেপ্ট অথবা কোনো তোমার যে জিনিস নিয়ে কাজ করতেছে সেটার যে সমস্যা বা ত্রুটির কারণে কত ধ্বংস হয়ে যেতেছে। কিন্তু দিনে যদি তোমার যদি ফাইনালি যদি একটা স্টার্টআপ কোম্পানি যদি মুখ দেখে, এবং গভর্নমেন্ট যদি মনে করো এরকম 100টার মধ্যে যদি ফাইন্যান্স করে একটা বা দুইটা সাকসেসফুল, এখন তুমি ওই যে একটু আগে যেটা বললাম, তুমি যদি চেষ্টা না করো তাহলে 100% শিওর তোমার কিছুই হবে না। আর চেষ্টা করলে দেয়ার ইজ এ পসিবিলিটি, কিন্তু 100% শিওর নাই যে তোমারটা হবে, কারণ ইউ শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। তো তোমাকে সেই চেষ্টাটা করতে হবে। তো যাক, তো তোমরা যেটা বলছিলাম, তো এখন একটা মানুষ মনোযোগী হওয়ার জন্য যে জিনিসটা দরকার, একটা মানুষ বুদ্ধিমান হওয়ার জন্য যে জিনিসটা দরকার, যখন যে কাজটা করি সেটা আমি প্রফেশনাল ওয়েতে যাতে করি। আমি যখন ফিজিক্সের ক্লাসে যখন পড়ি তখন আমাকে ধরে নিতে হবে আই এম নট এ স্টুডেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, আই এম এ স্টুডেন্ট অফ ফিজিক্স। আমি যখন ম্যাথের ক্লাসে যখন থাকবো আই এম এ ম্যাথমেটিশিয়ান। এই ফিলিংসটা আসা উচিত। এরকম আমাদের প্রত্যেকের জীবনে এরকম দেখো লক্ষ লক্ষ কত পার্ট আছে। তুমি যখন খাওয়ার সময় তুমি যদি ছাগল ভাবো নিজেরে, তাহলে কি তুমি ভাত খাইতে পারবা? তোমাকে ঘাস খাইতে হবে। আমার উদাহরণটা হয়তো এক্স্যাক্টলি হয় নাই বা সুন্দর হয় নাই,
বা এটা হচ্ছে বাস্তবতা। এরকম রাফ একটা এক্সাম্পল এই কারণে দিলাম, তুমি মানুষ হিসাবে খাইতে বসে তুমি নিজের যদি বলো তৃণভোজী যদি ভাবো যে আমি পশু বা আমি মাছ, আমার এত খাবারের দরকার নাই, দেন ইউ উইল ডাই। কারণ তোমার নেচার তোমাকে যেভাবে বিল্ড আপ করছে সেই বিল্ড আপের সাথে তুমি মিলতে পারবা না। আর এই সবগুলোর কম্বিনেশন হয়েছে কত একটা মানুষ। তো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছো, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার যে কোর্স ওয়ার্ক যেটা সেটাকে শেষ করা, সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার মধ্যে যে কোনো একটা কোর্সে তুমি অটোমেটিকলি দেখবা কোনো একটা বিষয় তোমার ইন্টারেস্ট গ্রো করতেছে। সেটা ফিজিক্সের মতো হইতে পারে, ম্যাথের মতো হইতে পারে, অথবা তোমাদের কোর সাবজেক্টে হইতে পারে। এবং যে বিষয়ে তুমি আর 10 জনের চাইতে ডিফারেন্ট, ওই ডিফারেন্ট অংশটুকু তোমার প্রফেশনাল লাইফে কিভাবে না নিয়ে যাবে, কিভাবে এক্সেলেন্ট করা যায়, সেটা ব্যাপারে যদি তুমি চিন্তা ভাবনা করতে পারো এবং তোমার মাথায় যদি ক্রিয়েটিভিটি থাকে, আইডিয়া যদি থাকে, দেন ইউ ক্যান বি এ সাকসেসফুল। আদারওয়াইজ আমরা এই 10 জনের মতো জীবনযাপন করবা, সকালে ঘুম থেকে উঠবা, ওঠার পরে কিছু বকাবকি করবা, ক্লাস করবা, ক্লাস নিবা, এরপরে এই ঘুমাইবা, আবার রাতের বেলা শেষ, হিউম্যান লাইফ শেষ। তো তোমাদের জন্য পৃথিবীর সমস্ত রাস্তা উন্মুক্ত, সেটার জন্য তোমাদের বিজ্ঞানমুখী, জ্ঞানমুখী হইতে হবে, যুক্তিমুখী হইতে হবে। আচ্ছা চলো, আজকে আমাদের সিলেবাসে তো আমাদের শেষ হয়ে গেছে। আমি 10 মিনিট মনে অতিরিক্ত রাখছিলাম, এই 10 মিনিট আজকের কোর্সটুকু শেষ করে দিই। তো এটা আমি তোমাদেরকে কয়েক জায়গা থেকে খামসায় তৈরি করতে হবে। তো লেকচার নোটটা আমি আজকে পাঠাই না, এটা পাঠাবো, আজকে তোমাদেরকে বুঝাই দিই। তো একটা নিউক্লিয়াসকে কিভাবে প্রকাশ করতে সেগুলো আমরা অলরেডি জানি, জেড, এন এবং এ পারমাণবিক সংখ্যা, নিউক্লিয়ার নাম্বার, আর হচ্ছে ভর সংখ্যা। আইসোটোপ যার প্রোটন সংখ্যা সমান, আইসোটোন এন যার নিউট্রন নাম্বার সংখ্যা সমান, আইসোমার যার ভর সংখ্যা সমান, আইসোমার যার প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান, কিন্তু এনার্জি হচ্ছে কত ডিফারেন্ট। অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে সেটা রিলেটিভিটি থেকে পড়ে আসতেছি। অ্যাটমিক মাস ইউনিট তোমরা পড়বা। আমার এই যে দুইটা সেকশন, মাস ডিফেক্ট এবং বাইন্ডিং এনার্জি, পড়ায় আমাদের সিলেবাসের অংশ শেষ। মাস ডিফেক্ট আগেই বলছি যে একটা নিউক্লিয়াসের ভিতরে থাকে কি প্রোটন এবং নিউট্রন। প্রত্যেকটা প্রোটন এবং নিউট্রনের আলাদা আলাদা ভর আমাদের জানা আছে। তো একটা নিউক্লিয়াসে যদি 5টা প্রোটন এবং 5টা নিউট্রন থাকে, তাইলে এদের ভরের যে যোগফল সেটা দেখা যায় যে বাস্তবে যে নিউক্লিয়াসটা আমরা ওজন করি, টোটাল নিউক্লিয়াসটা সেটার চাইতে বেশি। একটা রাফ এক্সাম্পল দেই, তুমি 5টা কমলা লেবুর ওজন যদি 5 কেজি হয়, আর 5টা কমলা লেবু একটা পলিথিনের বক্সে রাখার পরে এটার ওজন যদি হয় 4.5 কেজি, তার মানে দিস ইজ অ্যামাজিং। অ্যামাজিং কেন? যে যেখানে 5 কেজি হওয়ার কথা উচিত এখানে 5.5 কেজি হয়ে গেছে, তাইলে 0.5 কেজি গেল কই? এই 0.5 কেজি যাওয়ার জন্য আমাদের আইনস্টাইনের ভর শক্তির যে সমতুলতার যে ব্যাখ্যা, যে সমপরিমাণ এই ভরের সমপরিমাণ এনার্জি এই নিউক্লিয়াসের ভিতরে আছে। তার মানে এই যে ভর ত্রুটি, এই ভর ত্রুটির সমপরিমাণ যে এনার্জি, যেটা তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াসের কনস্টিটিউটেন্টস যে পার্টিকেল যেগুলো আছে এগুলোকে একত্রিত আবদ্ধ রাখতেছে, সেটাকে বাইন্ডিং এনার্জি বলি। উল্টাভাবে বলতে বাইন্ডিং এনার্জি হলো শেপের মিনিমাম এনার্জি, যেটা একটা নিউক্লিয়াসকে ভাঙতে, তার উপাদান সমূহকে বিভক্ত করতে আমাদের ব্যবহার করতে হবে, সেটা হলো বাইন্ডিং এনার্জি। তাহলে বাইন্ডিং এনার্জি হবে কত? ডেল এম ইন্টু কত? সি স্কোয়ার। তো বিভিন্ন ক্ষেত্রে তুমি এমইউ ইউনিটের ক্যালকুলেশন করতে পারো, যেগুলো পরীক্ষায় আসবে। একটা হিলিয়ামের উদাহরণ এখানে দেওয়া আছে, এর বাইন্ডিং এনার্জি কত হবে আমি হাইলাইট করে দিচ্ছি, এগুলি তোমাদেরকে খুব রিসেন্টলি পাঠাবো। এবার আসো নিউক্লিয়ার স্টেবিলিটি নিয়ে আমরা এতক্ষণ যে কথা বলছি, আমরা যে যাই করি না কেন সবকিছুই আমরা করি কি, আমরা একটা স্টেবল একটা লাইফ লিড করার জন্য। তো নিউক্লিয়াসে নিউট্রন অর্থাৎ নাম্বার অফ নিউট্রন হচ্ছে কত? এন, এবং জেড হচ্ছে কত? নাম্বার অফ প্রোটন। এই দুইটা যদি পরস্পর যদি সমান থাকে তখন নিউক্লিয়াসটা স্টেবল হয়। আর দুইটা পরস্পর যদি সমান যদি না থাকে তখন তাদের এনার্জি ইমব্যালেন্স হয়, যেটার জন্য তোমার নিউক্লিয়ারটা স্টেবিলিটি না। যেটা এই গ্রাফ দিয়ে আমরা বুঝি যে বিশ্বের নিচে যেগুলো আছে এদের এন বাই জেড রেশিও অলমোস্ট 1 অথবা 1, আর এর উপরে যদি যায় তখন কি 1-এর চাইতে বেশি হয়ে যায়, আমরা স্টেবিলিটি লুজ করি। এটা তোমাদের সিলেবাসে নাই। প্যাকিং ফ্র্যাকশন, এটা সিলেবাসে আসতে পারে, প্যাকিং ফ্র্যাকশন সিলেবাসে না থাকলে ওই দুটো জিনিস পড়ে নিও। প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে তোমার মাস ডিফেক্ট পার ইউনিট নিউক্লিয়ন। তার মানে একটা নিউক্লিয়াসের ভিতরে 10টা নিউট্রন, 10টা
প্রোটন আছে, তার মাস নাম্বার হলো 20, তার মাস ডিফেক্টে যদি 20 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা প্যাকিং ফ্র্যাকশন পাবো। তো প্যাকিং ফ্র্যাকশন কিন্তু নেগেটিভও হইতে পারে। নেগেটিভ হইলে, যখন নেগেটিভ হয় তখন হচ্ছে কত সবচেয়ে স্টেবল এই অংশটা, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জির প্যাকিং ফ্র্যাকশনের কার্ভটা হচ্ছে কত বাইন্ডিং এনার্জির উল্টাটা। এই যে নিচের যে কার্ভটা আছে প্যাকিং ফ্র্যাকশনের কার্ভটা দেখবে বাইন্ডিং এনার্জির উল্টা কার্ভ, ঠিক আছে? নেগেটিভ হইলে কত সবচেয়ে স্টেবল, আর অন্য ক্ষেত্রে যেখানে প্যাকিং ফ্র্যাকশন বেশি সে অথবা পজিটিভ, এগুলো কিন্তু আনস্টেবল। যেমন এখানে ভারী নিউক্লিয়াস তোমার ফিশন বিক্রিয়া অংশগ্রহণ করে, হালকা নিউক্লিয়াস গুলো কত ফিউশন বিক্রিয়া অংশগ্রহণ করে। এবার বাইন্ডিং এনার্জির সংজ্ঞাটা কি তোমার হইছে, কার্ভ আঁকলে দেখো তো, এই কার্ভটা দেখে তুমি দেখো হালকা যে মৌলিক পদার্থগুলো আছে এদের বাইন্ডিং এনার্জি তোমার কত প্রথমে ইনিশিয়ালি হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত বাড়ার পরে এরপরে এই কার্ভটা কত একটা পিকে পৌঁছায়, সেটা হচ্ছে কত আয়রন 26 আর 56 ক্ষেত্রে। এরপর আবার হালকা একটু কমে কত এটা তোমার এই 6.5 এর দিকে এসে কত কার্ভটা কত শেষ হয়। কারণ এই কার্ভের মধ্যে আমাদের কতগুলো জিনিস ইম্পর্টেন্ট। প্রথম হয়েছে যে তোমার এই প্রথম 2-3টা হালকা মৌলিক পদার্থ বাদ দিয়া তুমি যদি 8 বরাবর একটা এভারেজ একটা রাফ একটা লাইন টানো, তাইলে তুমি বলতে পারো যে পৃথিবীতে যতগুলো মৌলিক পদার্থ আছে হালকা প্রথম দিকের হালকা কয়েকটা পদার্থ বাদ দিয়ে এভারেজে তাদের বাইন্ডিং এনার্জি পার নিউট্রন হইলে কত 8 MeV। আরেকটা জিনিস বলতে পারো, কোনটা বলতো? বলো। আচ্ছা প্রশ্নটা উল্টো ভাবে করি, যে কোনো একজন কথা বলো, যে কোনো একজন। রুল নাম্বার 69 চৈতি রয়। বাইন্ডিং এনার্জির সংজ্ঞায় আমরা বলছি বাইন্ডিং এনার্জি হলো মিনিমাম এনার্জি যেটা একটা নিউক্লিয়াসকে ভাঙ্গা তার উপাদান সমূহকে বিভক্ত করতে লাগে। তাইলে বাইন্ডিং এনার্জি বেশি এই কথাটার অর্থ ওই নিউক্লিয়াসটা কি স্টেবল না আনস্টেবল? ওটা স্টেবল, মানে ওই নিউক্লিয়াসটা স্টেবল, তাই বেশি লাগছে। চৈতি আসো না ঘুমাইতে চলে গেছো? ইয়েস স্যার, আমি শক্তি বেশি লাগতেছে তাহলে হ্যালো হ্যালো আচ্ছা হ্যাঁ Hello? শুনছি, এই নিউক্লিয়াসটা কি স্টেবল হবে না আনস্টেবল হবে? স্যার স্টেবল হবে, যেহেতু শক্তি বেশি লাগছে, মানে ও বেশি স্টেবল, তাই শক্তি বেশি লাগছে। হ্যালো চৈতি আমাকে শুনতে পাচ্ছ? আমি তো তোমাকে শুনতে পাচ্ছি। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি, আমার একটু নেট ডিস্টার্ব করছে স্যার। স্যার মৌলটা স্টেবল হবে, তাই বেশি শক্তি লাগছে। গুড গুড, এই আনসারটা চাইছিলাম, থ্যাংক ইউ। এবার তোমার মাইক্রোফোন মিউট করতে পারো। তার মানে যাদের বাইন্ডিং এনার্জি কম, যেরকম ভারী নিউক্লিয়াস গুলো, তাদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা নিউট্রন এবং প্রোটনের ইমব্যালেন্সটা সমান, যে কারণে তাদের স্টেবিলিটি কম, তারা তোমার কত রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট হয়। আর হালকা নিউক্লিয়াস গুলো যেগুলো সূর্যে প্রতিনিয়ত বাইন্ডিং এনার্জি তোমার কম থাকার কারণে এরা কি সবসময় রিঅ্যাকশন করতে থাকে এবং দেয়ার কত আনস্টেবল, নতুন পদার্থ কত তৈরি হয়। তাইলে এই হইছে আমাদের বাইন্ডিং এনার্জি কার্ভ। এখান থেকে ফিউশন বিক্রিয়া, এই যে কোশ্চেন যেটা আছে, এবং ফিউশন দুইটাই আমরা ব্যাখ্যা করতে পারি। আগামী ক্লাসে নিউক্লিয়ার রিঅ্যাকশন যখন পড়াবো এটা আর একটু ডিটেইলস আলাপ করবো এবং তোমাদের নোটটা আমি তৈরি করে দিব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, ঠিক আছে? জি স্যার, আসসালামু আর আলাইকুম কোনো স্যার। কোশ্চেন আছে? ওয়ালাইকুম আসসালাম। জোহের ভিতরে, তোমার ভিতরে যদি তোমার আত্মবিশ্বাস যদি থাকে ইউ ক্যান শাইন। আর তুমি যদি মনে করো পারবা না, তাইলে তুমি পারবা দোয়া না। করুন স্যার। আমাদের Go ahead. অলরেডি স্যার বি All the best. সেকশনে অনেকেই Bye. স্টার্ট শুরু করছে স্যার, জোহারও অবশ্যই। একজন তার মধ্যে স্যার। হ্যাঁ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ আশা স্যার। রাখি যে সবাই চেষ্টা করবা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসবা। ওকে, বাই বাই আজকের জন্য। জি স্যার, আল্লাহ হাফেজ স্যার।